হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 29 এপ্রিল মঙ্গলবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে, পেহেলগাঁও হামলার পরেই শুরু অ্যাকশন, আটক 1000-এরও বেশি বাংলাদেশি, প্রত্যেকের কাছে বাংলার ভুয়ো নথি। তো কাশ্মীর হামলার পরেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে আরো কড়া হয়ে উঠেছে সরকার। কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে থাকা পাকিস্তানিদের খুঁজে বের করতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে সতর্ক করেছিলেন, কিন্তু এইবার শনিবার গুজরাট থেকে খোঁজ মিলেছে প্রায় 1000-এরও বেশি বাংলাদেশির। তাদের প্রত্যেকের কাছেই পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ। মধ্যরাতে চিরুনি তল্লাশিতে আহমেদাবাদ এবং সুরাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। 890 জনকে ধরা হয়েছে আহমেদাবাদ থেকে এবং 134 জন ধরা পড়েছে সুরাটে। এদের মধ্যে রয়েছে প্রচুর মহিলা এবং শিশু। তাদের উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যাপন করা হবে বলে জানানো হয়েছে। মিলেছে পশ্চিমবঙ্গের ভুয়ো নথি। গুজরাট স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বলেন, এর আগে এই রাজ্যে এত বড় অপারেশন হয়নি। তিনি আরও বলেছেন, এখনো পর্যন্ত যারা অবৈধভাবে রয়েছেন তারা নিজে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। পুলিশ খুঁজে ঠিকই বের করবে তাদেরকে এবং তারপর ফেরত পাঠানো হবে। তিনি জানিয়েছেন, ধৃতরা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের জালে পরিচয়পত্র বানিয়ে রেখেছিল তারা। ওই ভুয়ো নথি দিয়েই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, বিমান ভর্তি অস্ত্র পাঠালো তুরস্ক, পাশে থাকার আশ্বাস দিল চীন। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি এবং যুদ্ধের সম্ভাবনা বাড়ার মধ্যেই খবর এসেছে যে তুরস্ক পাকিস্তানকে অস্ত্র পাঠিয়েছে। দাবি করা হয়েছে যে তুরস্ক থেকে অস্ত্র নিয়ে কার্গো ফ্লাইট ইসলামাবাদ পৌঁছেছে। অথচ তুরস্ক, যেখানে ভূমিকম্পের পর প্রথম সাহায্য পাঠায় ভারত, কিন্তু এটি সেই তুরস্কই ভারতের বিরুদ্ধে আক্রমণ করতে পাকিস্তানকে অস্ত্র পাঠালো। তুরস্কের এয়ারফোর্সের C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান করাচিতে পৌঁছেছে, যাতে অস্ত্র রয়েছে। তুরস্কের বিমান সূত্র অনুযায়ী তুরস্ক থেকে অন্তত 6টি C-113 কার্গো যুদ্ধ বিমানে ইসলামাবাদে পৌঁছেছে। করাচির পাশাপাশি 6টি C-130 বিমান ইসলামাবাদে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে। পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে তুরস্ক যে হাতিয়ার পাঠিয়েছে তাতে বিয়ারা কটার, TB2 ড্রোন, ছোট সামরিক হাতিয়ার, স্মার্ট বোমা এবং গাইডেড মিসাইল সিস্টেম রয়েছে। এর আগে পাকিস্তানকে চীন PL-15 মিসাইল পাঠিয়েছে, যা পাকিস্তান তাদের GF-17 যুদ্ধ বিমানে ব্যবহার করেছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, চৌকিদারকে ছাড় কেন? পেহেলগাঁও হামলায় মোদীকে কাঠগড়ায় তুললেন শঙ্করাচার্য। তো পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় গলদ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের বর্তমান আধ্যাত্মিক প্রধান শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কেন্দ্রের বর্তমান সরকারের আমলে নিরাপত্তা ত্রুটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এইদিকে তার কথাই ঠিক যেমন একজন নিরাপত্তারক্ষী কারো সম্পত্তিতে কিছু ঘটলে প্রথমে দায়ী হবেন, ঠিক তেমনি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি ঘটলে একই রকম জবাবদিহি করা উচিত। প্রধানমন্ত্রী নিজেকে ভারতীয় নাগরিকদের চৌকিদার বলে বর্ণনা করেন, তাই নাম না করে শঙ্করাচার্য তাঁকেই কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে পেহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভারতের মাটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে শঙ্করাচার্য প্রশ্ন তোলেন যে কেন সরকারের ভূমিকা, বিশেষ করে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে না। তিনি হতাশা প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ উপমা দিয়ে বলেছেন, যদি কারো নিজের বাড়িতে কিছু ঘটে তাহলে প্রথমেই দায়ী হবেন চৌকিদার। একইভাবে জাতীয় নিরাপত্তার ত্রুটির জন্য সরকারকে দায়ী করা উচিত। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিল মামলা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। তো কলকাতা হাইকোর্টে প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিলের মামলার শুনানি শুরু হচ্ছে, আর তা শুরু হবে আগামী 7ই মে থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আগামী 7ই মে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ শুনানি শুরু করবে। সোমবার মামলাটি আদালতে শুনানির জন্য ওঠে, যদিও এই দিনে মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয়
32,000 নিয়োগ বাতিল মানেই আইনজীবীদের দীর্ঘস্থায়ী তাদের বক্তব্য রেখে যাবে, এত সময় দেওয়া সম্ভব নয়। ফলে যাদের একই বক্তব্য এবং একই ইস্যু, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে। এই নিয়ে সব পক্ষকে লিখিত বক্তব্য নথিভুক্তের নির্দেশ দিয়েছে আদালত, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করার পর এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে। বলে রাখা প্রয়োজনে, গত 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1,25,000 প্রার্থী। 2016 সালে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি দেওয়া হয় 42,949 জনকে। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আনন্দের সঙ্গে যাব যদি জগন্নাথ ধামে নেমন্তন্ন পেলেন শুভেন্দু, তুললেন 5টি প্রশ্ন। তো 30শে এপ্রিল দীঘার জগন্নাথ ধামে অক্ষয় তৃতীয়ার দিন হবে প্রাণ প্রতিষ্ঠা, একেবারে মেগা ইভেন্ট। বাংলার মুখ্যমন্ত্রী এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন। গোটা দীঘা সেজে উঠেছে উৎসবের সাজে। তবে একটা প্রশ্ন বারবারই অনেকের মনে উকি দিচ্ছিল, এত বড় অনুষ্ঠানে কি নেমন্তন্ন পাবেন শুভেন্দু? তিনি তো নন্দীগ্রামের বিধায়ক, তিনি কি এখানে আমন্ত্রণ পাবেন? তবে এবার সব জল্পনার অবসান, আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সেই কথা। তবে সেই সঙ্গেই তিনি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। অবসরপ্রাপ্ত IAS হরিকৃষ্ণ দ্বিবেদী, আপনি ওয়েস্ট বেঙ্গল হিডকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তা আমি পেয়েছি। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনি আমন্ত্রণ জানিয়েছেন। আমি আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই, যদি এই বিষয়গুলি আপনি জানিয়ে দিতে পারেন। তারপর শুভেন্দু লিখেছেন, প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের টেন্ডার ডকুমেন্টসে দেখা গিয়েছে দীঘাতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপিত হয়েছে। আপনি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি কি আমায় একটু ব্যাখ্যা করে দেবেন যে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন হবে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে? আপনি আমন্ত্রণ পত্রটা আবার ছাপাতে পারেন, আপনি আমায় একটু জবাব দিতে পারবেন এটা মন্দির নাকি কালচারাল সেন্টার? দ্বিতীয় হচ্ছে, হিডকোর চেয়ারম্যানকে ওয়েবসাইটে দেখলাম জনাব ফিরহাদ হাকিম, কিন্তু আমন্ত্রণ পত্রে তার নাম নেই কেন? ফিরহাদ হাকিম জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নাকি জগন্নাথ মন্দির কিসের সঙ্গে যুক্ত? কিছু মিডিয়া বলছে ফিরহাদকে সরানো হয়েছে চেয়ারম্যান পদ থেকে, তাহলে ওয়েবসাইটে কেন এখনো তার নাম রয়েছে? তারপরের আপডেট, আগামী দিনে যে দান আসবে তা মন্দিরের সম্পদ হবে নাকি হিডকোর আয়ের উৎস হবে এটি? পঞ্চম প্রশ্ন, এই সাইটের কর্মী কারা নিয়োগ করবে? অহিন্দুদেরও কি নিয়োগ করা হবে? এটাকে পুরীর জগন্নাথ ধামের মডেল হিসেবে বলা হচ্ছে, তাহলে এখানে কি অহিন্দুদের প্রবেশকে নিষিদ্ধ করা হবে পুরীর মতো? আমার বিশ্বাস আপনি এই অস্বচ্ছতাগুলির জবাব দেবেন, না হলে ধরে নেব আপনি এবং আপনার সরকার কোটি কোটি হিন্দুদের বিশ্বাস নিয়ে খেলা করছেন। তো দেখুন না, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী, আর্তনাদ চাকরিহারার। তো হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ চাকরিহারাদের, কালীঘাট অভিযান চাকরিহারাদের, বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরিহারাদের। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন যোগ্য চিহ্নিত না হওয়া চাকরিহারারা। সমাজের কাছে লাঞ্ছিত আমরা, আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী, বললেন এক বিক্ষোভকারী। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।